হ্যালো বন্ধুরা, আজকে আমি আমির খানের প্রোডাকশন হাউস থেকে মুক্তি পাওয়া ও কিরণ রাওয়ের পরিচালিত লাপাতা লেডিজ মুভির গল্পটাকে এক্সপ্লেন করব। লাপাতা লেডিজ মুভিটি সমাজের একটি কঠিন বাস্তবের উপর নির্মিত। এই মুভির গল্পটা আমির খান নিজেই পছন্দ করেছিলেন। মুভির শুরুতে দেখা যায় 2001 সালে দীপক নামে এক যুবক একটি অজপাড়া গ্রামের ফুল নামের একটি মেয়েকে বিয়ে করে। বিয়ের পর দীপকের পরিবারের সবাই বাড়ি ফিরে যায়, শুধু দীপক তার শ্বশুরবাড়িতে থেকে যায়। কারণ ফুলের ঠাকুমার ইচ্ছে ছিল ফুল তার বিয়ের পর তাদের কুলদেবীর পূজা করে দুদিন পর তার শ্বশুরবাড়ি যাবে। তারপর পরের দিন কুলদেবীর পূজা শেষ করে দীপক ফুলকে নিয়ে বাড়ির জন্য রওনা হয়। যাবার সময় ফুলের মা ফুলকে বলে যতক্ষণ পর্যন্ত শ্বশুরবাড়ি না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত রাস্তায় যেন সে মাথার ঘোমটাটা দিয়ে রাখে, কারণ রাস্তায় যদি নতুন বউ তার মাথার ঘোমটাটা সরায় তাহলে স্বামীর অমঙ্গল হয়। তারপর আমরা দেখতে পাই ফুলের বাড়ি অজপাড়া গ্রামে হওয়ায় গ্রামে কোনো গাড়ি ছিল না। তাই দীপক নৌকা দিয়ে নদী পার হয়ে তারপর ফুলকে নিয়ে বাসের ছাদে উঠে পড়ে। তারপর দীপক ফুলের কাছ থেকে তার সকল গয়না নিয়ে নেয়, কারণ নতুন বউয়ের গয়না রাস্তায় সব সময় তখন চুরি হয়ে যেত। তারপর বাস থেকে নেমে একটি ছোট স্টেশন থেকে দীপক তার বউকে নিয়ে ট্রেনে উঠে। ট্রেনের মধ্যে উঠে দীপক দেখতে পায় ট্রেনে প্রচণ্ড ভিড়, একটু বসবার পর্যন্ত জায়গা নেই। তারপর দীপক একটি কামরায় এসে দেখে সেখানে আরও দুজন ঘোমটা দেওয়া নতুন বউ। তাদেরও নতুন বিয়ে হয়েছে আর তারাও তাদের স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যাচ্ছে। ট্রেনের কামরায় জায়গা না থাকার জন্য দীপক তারপর ফুলকে তাদের পাশে বসিয়ে নিজে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে থাকা প্রদীপ নামে এক বরের মা দীপককে জিজ্ঞেস করে দীপক পণ হিসেবে শ্বশুরবাড়ি থেকে কি পেয়েছে। দীপক তখন চুপ করে থাকলে প্রদীপের মা বলে নিশ্চয়ই দীপকের কোনো প্রবলেম আছে, এজন্যই সে শ্বশুরবাড়ি থেকে কোনো পণ পায়নি। আমার ছেলে তো শ্বশুরবাড়ি থেকে একটি মোটর সাইকেল, নগদ 50,000 টাকা আর একটি মোবাইল ফোন পণ পেয়েছে। তারপর মাঝরাতে দীপক ফুলকে বলে আমি ওয়াশরুমে যাচ্ছি। আমরার মধ্যে লোক বেশি থাকায় প্রদীপ তখন দীপকের জায়গায় এসে বসে পড়ে আর তার বউকেও তার পাশে বসতে বলে। এখানে আমরা দেখতে পাই প্রদীপের এক পাশে ছিল তার বউ আর অন্য পাশে ছিল ফুল। তারপর দীপক ওয়াশরুম থেকে এসে দেখে তার জায়গায় প্রদীপ বসে রয়েছে। দীপক তখন প্রদীপকে কিছু না বলে অন্য একটা জায়গায় বসে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। তারপর মাঝরাতে দীপকের মূর্তি স্টেশনে এসে ঘুম ভাঙলে তাড়াহুড়ো করে দীপক তার বউকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। আমরা এখানে দেখতে পাই দীপক আসলে প্রদীপের বউকে নিয়ে ট্রেন থেকে নেমে গেছে। সবাই ঘুমে থাকায় প্রদীপও তা লক্ষ্য করেনি, কিন্তু প্রদীপের বউ বুঝতে পারে যে তাকে ট্রেন থেকে নামিয়েছে সে তার স্বামী নয়, কিন্তু সে দীপককে কিছু না বলে তার সাথে পথ চলতে শুরু করে। এদিকে দীপকের বন্ধুরা গাড়ি নিয়ে দীপকের অপেক্ষায় ছিল। দীপক আসা মাত্রই তারা দীপককে গাড়িতে তুলে বাড়ি নিয়ে আসে। দীপক বউ নিয়ে বাড়িতে এসেছে, এই জন্য দীপকের মা বউকে বরণ করবার জন্য তাকে তার ঘোমটাটা তুলতে বলে। তখনই ঘোমটাটা তুলতেই সবাই বউয়ের মুখ দেখে অবাক হয়ে যায়, কারণ দীপক তার বউ ফুলকে না এনে অন্য এক মেয়েকে নিয়ে এসেছে। দীপক তখন বলে ঘোমটাটা থাকার কারণে দীপক ভুলে হয়তো অন্য আরেকজনের বউকে নিয়ে এসেছে। তারপর দীপকের মা মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি তার নাম পুষ্পা বলে। দীপকের মা তখন পুষ্পাকে জিজ্ঞেস করে তার শ্বশুরবাড়ি কোথায়।
পুষ্পা তখন বলে তার স্বামীর নাম পঙ্কজ, কিন্তু সে তার শ্বশুরবাড়ির ঠিকানা জানে না। আসলে পুষ্পা সব কিছু জানে, কিন্তু সে কোনো একটা কারণে তাদের মিথ্যে কথা বলছে। তখন দীপকের মা বলে যতদিন পর্যন্ত পুষ্পা শ্বশুরবাড়ির ঠিকানা পাওয়া যাচ্ছে না, ততদিন পর্যন্ত পুষ্পা দীপকের বৌদি পুনমের সঙ্গে থাকবে। এই কথাতে পুষ্পা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই একটি স্টেশনে ট্রেনটি থামলে ফুল ট্রেন থেকে নেমে দীপককে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও দীপককে খুঁজে পায় না। এদিকে প্রদীপও তার বউকে এদিক ওদিক খুঁজে না পেলে তার মাকে বলে সমস্যা নেই, টাকা আর বাইক তো পেয়ে গেছি, এখন বউ যেখানে ইচ্ছে সেখানে চলে যাক, আমাদের কি। এদিকে ফুল দীপককে অনেকক্ষণ খুঁজে না পেয়ে স্টেশনের একটি ওয়াশরুমে সারা রাত কাটিয়ে দেয়। তারপর সকাল হলে ফুল ওয়াশরুম থেকে বেরিয়ে স্টেশনে এদিক ওদিক দেখতে থাকে দীপক তাকে খুঁজতে এসেছে কিনা। তখন একটি পঙ্গু ছেলে ফুলের পিছু নিলে ফুল ভয়ে পালাতে থাকে। তখন ছোটু নামে একটি ছেলের সঙ্গে ফুলের ধাক্কা লাগে। ওই সময় ছোটু ফুলকে বলে, আরে তুমি ওকে দেখে ভয়ে পালাচ্ছ কেন? ও খুব ভালো ছেলে। আর তুমি স্টেশনে একা কেন? তোমার সাথে কি কেউ নেই? তখন ফুল ছোটুকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন ছোটু ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায়। সব ঘটনা শুনে স্টেশন মাস্টার ফুলের শ্বশুরবাড়ির ঠিকানা জিজ্ঞেস করে। ফুল তখন বলে সে তার শ্বশুরবাড়ি সম্পর্কে কিছুই জানে না। তখন ওই স্টেশন মাস্টার ফুলকে স্টেশনেই অপেক্ষা করতে বলে। তখন ছোটু ফুলকে নিয়ে এক চায়ের দোকানে আসে। দোকানটি একজন মঞ্জু মাসি নামে মহিলা চালাতো। অপরদিকে আমরা দেখতে পাই পুষ্পা তার সমস্ত গয়না নিয়ে দীপকের মায়ের কাছে আসে, আর দীপকের মাকে তার সকল গয়না দিয়ে দেয়। দীপকের মা গয়নাগুলো রাখবার সময় পুষ্পা আলমারির ভিতর কি আছে তা ভালোভাবে দেখে নেয়। তারপর দীপক যখন ফুলের মিসিং কমপ্লেন করতে থানায় যাবার জন্য বের হয়, ওই সময় দীপকের মা আলমারি খোলা রেখে দীপককে খাবার দেবার জন্য ঘর থেকে বেরিয়ে যায়। সেই সময় পুষ্পা আলমারি থেকে কিছু একটা নিয়ে ঘর থেকে বের হলে দীপক তার সঙ্গে পুষ্পাকেও থানায় যেতে বলে। তখন পুষ্পা বলে, আমি থানায় যেতে পারবো না, আমার ভয় লাগে। তারপর দীপক থানায় আসলে থানার ওসি মনোহর ফুলকে খুঁজে দেবার জন্য দীপকের কাছ থেকে 15,000 টাকা চায়। তখন দীপক 5,000 টাকা মনোহরকে দেয়। তখন মনোহর দীপককে আশ্বাস দেয় যে তারা ফুলকে অবশ্যই খুঁজে দেবে। তারপর মনোহর দীপক থেকে পুষ্পার সকল ডিটেলস জেনে লিখে রাখে। আর মনোহর দীপককে বলে পরের দিন যেন পুষ্পাকে নিয়ে থানায় আসে। দীপক তারপর বাড়ি ফিরে জানতে পারে পুষ্পা পুজো দিতে বের হয়েছে 5 ঘন্টা হয়ে যাচ্ছে, সে এখনো বাড়ি ফিরেনি। দীপকের বাড়ির লোক বলে মনে হয় পুষ্পা পালিয়ে গিয়েছে। এই কথা শুনে দীপক চিন্তায় পড়ে যায়। এখন দীপক পুলিশকে কি জবাব দেবে? অন্যদিকে আমরা দেখতে পাই ফুল স্টেশনে মঞ্জু মাসির ওই চায়ের দোকানে আশ্রয় নেয়। ফুলের সকল ঘটনা শুনে মঞ্জু মাসি বলে, পুরুষ মানুষকে আমি ভালোভাবে চিনি, সে তোকে ইচ্ছে করেই ফেলে গিয়েছে, কারণ তোর সাথে ওর ফুলসজ্জা হয়ে গিয়েছে, আর তোর সকল গয়নাও তার কাছে। এখন ওর কাছে তোর আর কোনো প্রয়োজন নেই। দীপকের নামে এমন কথা শুনে ফুলের খুব খারাপ লাগে, কারণ সে দীপককে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। অপরদিকে দেখা যায় প্রদীপ তার এলাকায় গিয়ে তার বউ জয়ার নামে মিসিং কমপ্লেন করে।
আমরা এখানে জানতে পারি প্রদীপের আগেও একটি বিয়ে করেছিল, আর সন্তান না হবার কারণে তার আগের বউকে সে আগুনে পুড়িয়ে মেরেছিল। প্রদীপ এখানে পুলিশকে বলে তার আগের বউকে পুড়িয়ে মারবার কেস এখনও তার উপর চেপে আছে, তাই সে সবার আগে জয়ার মিসিং কমপ্লেন করিয়েছে, কারণ জয়ার মিসিংয়ের দোষ যেন তার উপর না পড়ে। তারপর অনেক সময় পুষ্পা মন্দির থেকে ফিরে আসলে তার উপর দীপক রাগ করে পুষ্পা এতক্ষণ কোথায় ছিল তা জানতে চায়। পুষ্পা তখন বলে সে মন্দিরে ছিল। তখন দীপকের বাবা বলে, তুমি মন্দিরে ছিলে না, আমি মন্দিরের সব জায়গায় তোমাকে খুঁজেছি কিন্তু কোথাও তোমাকে দেখিনি। তখন পুষ্পা বলে, আমি ঘোমটা দিয়ে মন্দিরের এক কোণায় বসেছিলাম, এজন্য হয়তো দেখেননি। তখন পুষ্পার এই কথা সবাই বিশ্বাস করে নেয়। তারপর ঘরে ঢুকে পুষ্পা আলমারিতে কিছু একটা রেখে দেয়। পরের দিন পাতিলা থানা থেকে প্রদীপের বউ হারানোর কমপ্লেনের কপি মূর্তি থানার ওসি মনোহরকে পাঠায়। ফ্যাক্স দেখে মনোহর সঙ্গে সঙ্গে পাতিলা থানায় ফোন করে ওই থানার ওসিকে বলে, আমার কাছেও একই দিনে একই সময়ে দীপক নামে একজনের বউ হারানোর মিসিং কমপ্লেন এসেছে, কিন্তু দীপক ভুল করে অন্য একজনের বউকে তার সঙ্গে করে নিয়ে এসেছে। তখন পাতিলা থানার ওসি বলেন, প্রদীপের বউয়ের নাম জয়া, আপনি একটু খোঁজ করে দেখেন দীপকের সঙ্গে যাওয়া বউটির নাম জয়া কিনা, আর জয়ার কাছে 15 ভরি স্বর্ণও রয়েছে। তারপর আমরা রাতের বেলা দেখতে পাই পুষ্পা একটি মোবাইল ফোন বের করে পুরনো সিম কার্ড ফেলে দিয়ে নতুন একটি সিম কার্ড মোবাইলে লাগায় কারোর সঙ্গে কথা বলার জন্য। পরের দিন সকালে আমরা দেখতে পাই ফুল মঞ্জু মাসির দোকানে টুকটাক কাজ করতে শুরু করেছে, আর যতদিন পর্যন্ত দীপক তাকে নিতে না আসবে ততদিন সে এখানেই থাকবে। তারপর কথায় কথায় মঞ্জু মাসি ফুলকে বলে, সে আগে তার স্বামীর সঙ্গে থাকতো, কিন্তু রোজগার করে টাকা রোজ স্বামীর হাতে তুলে দেবার পরও আর স্বামী তাকে মারত, তাই সে স্বামীকে ছেড়ে একা থাকতে শুরু করেছে। তারপর পরের দিন ছোটু ফুলকে বলে, তোমার শ্বশুরবাড়ির খোঁজ পেতে তোমাকে পুলিশের কাছে যাওয়া উচিত। তখন ফুল বলে, পুলিশের কাছে গেলে তার স্বামী ও শ্বশুরবাড়ির বদনাম হবে। তখন মঞ্জু মাসি ফুলকে বলে, তোর শ্বশুর শাশুড়ি আর তাদের গ্রামের নাম তোর মনে পড়েছে? ফুল বলে, আমি এসব জানি না, তবে স্বামীর নাম জানি, কিন্তু তার নাম আমি মুখে আনতে পারবো না। তখন মঞ্জু মাসি বলে, মেয়েরা সব পারে, কিন্তু পুরুষরা সারা জীবন আমাদেরকে ভীতু বানিয়ে রেখেছে। মেয়েরা তাদের দুর্বলতাকে নিজেদের অহংকার মনে করে, এজন্যই মেয়েরা সমাজের কাছে প্রজা ছাড়া আর কিছুই না। অপরদিকে আমরা দেখতে পাই দীপক পুষ্পাকে জোর করে আজ তার থানায় যেতেই হবে, না হলে পুলিশ ফুলের নিখোঁজ হবার ঘটনাটা আমার সাজানো মনে করবে। তারপর বাধ্য হয়ে পুষ্পার থানায় যেতে হয়। তারপর মনোহর পুষ্পাকে তার বাড়ির ঠিকানা ও স্বামীর নাম জিজ্ঞাসা করে। পুষ্পা মনোহরকে তার স্বামীর নাম পঙ্কজ বলে, আর তার বাড়ি ছত্তিশগড় গঙ্গাপুর গ্রামে বলে। তখন মনোহর বলে, ভারতে গঙ্গার পাশে যেসব গ্রাম আছে প্রায় সব গ্রামের নামই গঙ্গাপুর। তখন মনোহর পাতিলা থানায় পাঠানোর জন্য পুষ্পার ছবি তুলতে চাইলে পুষ্পা তার ঘোমটাটা কোনোভাবেই সরাতে চায় না। তখন মনোহর বুঝতে পারে পুষ্পা সবাইকে বোকা বানাচ্ছে, আর পুষ্পা কোনো উদ্দেশ্য নিয়ে দীপকের সাথে চলে এসেছে। তখন মনোহর সিদ্ধান্ত নেয় সে পুষ্পাকে ফলো করে তার সকল রহস্য বের করেই ছাড়বে।
তারপর পরের দিন থেকেই মনোহর পুষ্পার পিছু নেয় আর দেখতে পায় পুষ্পা বাজারে এসে কারুর সঙ্গে ফোনে কথা বলছে। তারপর পুষ্পা কিছু জামা কাপড় কিনে এবং কিছু টাকা মানি অর্ডার করে নেয় আর সে কোথাও যাবার জন্য বাসের টিকিটও কাটে। তারপর মনোহর বুঝতে পারে এই পুষ্পাই আসলে জয়া। মনোহর এখানে মনে করে পুষ্পা দীপকের বাড়ি থেকে টাকা পয়সা হাতিয়ে পালানোর প্ল্যানে আছে, কিন্তু মনোহরের হাতে কোনো প্রমাণ না থাকায় সে পুষ্পাকে গ্রেপ্তার করতে পারে না। তারপর সেই দিন রাতের বেলা পুষ্পা তার জামা কাপড় গুছিয়ে কোথাও চলে যাবার জন্য বের হবে, তখনই পুষ্পা দেখে দীপক মদ খেয়ে বাড়ি এসেছে আর ফুলের নাম নিয়ে ফুলকে ডাকছে। তখন পুষ্পা বুঝতে পারে আসলে দীপক তার বউ ফুলকে অনেক ভালোবাসে। দীপকের এমন অবস্থা দেখে পুষ্পার কি যেন হয়ে যায়। তারপর পুষ্পা তার পালিয়ে যাবার প্ল্যানটা ক্যান্সেল করে নেয়। পরের দিন পুষ্পা দীপকের বৌদির সঙ্গে গল্প করতে করতে জানতে পারে যে পুনম অনেক ভালো ছবি আঁকতে পারে। তখন পুষ্পা পুনমকে বলে যেহেতু সে ফুলকে বিয়েতে দেখেছে তাই পুনম যেন ফুলের একটি ছবি এঁকে তাকে দেয়। তারপর পুনম ফুলের একটি ছবি এঁকে পুষ্পাকে দেয়। পুষ্পা তারপর ফুলের ছবিটা দীপকের বন্ধু গুঞ্জনকে দিয়ে বলে সে যেন ছবিটার একটা প্রিন্ট আউট বের করে তাকে দেয়। অপরদিকে দেখা যায় পাতিলা থানার ওসি মূর্তি থানার ওসি মনোহরের কাছে প্রদীপের বউয়ের ছবি পাঠায়। ছবিটা দেখে মনোহরের আর বুঝতে বাকি থাকে না যে দীপকের সঙ্গে আসা পুষ্পাই প্রদীপের স্ত্রী জয়া। তারপর মনোহর দীপকের বাড়ি এসে দীপকের বাড়ির সবাইকে পুষ্পার আসল পরিচয় খুলে বলে। তারপর মনোহর বলে পুষ্পা নিশ্চয়ই কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে দীপকের সঙ্গে এখানে চলে এসেছে। পুষ্পা এখন অবধি যা বলেছে সব কিছু মিথ্যে বলেছে, ওর নাম পুষ্পা না জয়া। তারপর মনোহর পুষ্পার কাপড়ের ব্যাগ খুঁজে তাতে অনেকগুলো টাকা আর মোবাইল ফোন পেয়ে যায়। এটা দেখে দীপকের পরিবার অবাক হয়ে যায়। তখন জয়া দীপকের পরিবারকে বলে আমি মিথ্যে বলতে বাধ্য হয়েছি, আমার কথা একবার শুনুন তারপর বুঝতে পারবেন। তখন পুলিশ জোর করে ধরে জয়াকে থানায় ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর দীপকের বন্ধু গুঞ্জন এসে বলে জয়া চোর হতে পারেই না, দেখো জয়া ফুলের ছবি দিয়ে পোস্টার তৈরি করে সব জায়গায় লাগিয়ে দিয়েছে যাতে করে দীপক ফুলকে খুঁজে পায়। সব কিছু জানবার পর দীপক ও গুঞ্জন থানায় যায়। তারপর মনোহর জয়াকে ডেকে জিজ্ঞেস করে কেন সে দীপকের সঙ্গে পালিয়ে এসেছিল। তখন জয়া সব ঘটনা খুলে বলে। জয়া বলে আমার বাবার অনেক জমি ছিল, বাবা মারা যাবার পর আমার ছোট দুজন বোন থাকায় মা আমাকে বিয়ে দিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমি দেরাদুনের ইউনিভার্সিটিতে এগ্রিকালচার ডিপার্টমেন্টে চান্স পেয়েছিলাম। বিয়ে করবার আমার কোনো ইচ্ছেই ছিল না, তবুও মায়ের কথায় আমি বিয়েতে রাজি হয়ে যাই। কিন্তু বিয়ের দুদিন আগে জানতে পারি প্রদীপ তার আগের বউকে সন্তান না হবার জন্য তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। পুষ্পা তারপর মনোহরকে বলে স্যার এমন একটা জানোয়ারের সঙ্গে আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন? নিশ্চয়ই না, তবে আমি কেন এমন একটা লোকের সঙ্গে সংসার করব? এই জন্যই সেদিন দীপক যখন আমাকে ট্রেন থেকে হাত ধরে নামায় আমি ইচ্ছে করেই কিছু বলিনি। তারপর আমি আমার গয়না বিক্রি করে পোস্ট অফিসের মাধ্যমে
ইউনিভার্সিটির ভর্তির টাকা মানি অর্ডার করি। আর সব কিছু ঠিকঠাক করে সেই দিন রাতে বাড়ি থেকে বেরিয়ে যাব। ওই সময় দেখতে পাই দীপক ফুলকে হারানোর কষ্টে মদ খেয়ে বাড়ি এসেছে। দীপককে ফুলের নাম নিয়ে কান্না করতে দেখে আমি মনে মনে সিদ্ধান্ত নেই ফুলকে দীপকের হাতে তুলে দিয়ে তারপর আমি দেরাদুন যাব। তাই আমি পুনম বৌদিকে দিয়ে ফুলের ছবি আঁকিয়ে সব স্টেশনে লাগিয়ে দিই, যেখানে আমার নতুন সিমের নাম্বার দেওয়া রয়েছে। তারপর জয়া পুলিশকে বলে আমার মোবাইলটা চেক করে দেখুন কোনো নাম্বার থেকে কল এসেছে কিনা। তখন মনোহর জয়ার ফোন চেক করলে 12টা মিস কল দেখতে পায়। অন্যদিকে ছোটু ফুলকে জয়ার লাগানো পোস্টার দেখিয়ে বলে, এই দেখো তোমার স্বামী তোমাকে খুঁজতে পোস্টার লাগিয়েছে। তখন ফুল পোস্টারটি নিয়ে স্টেশন মাস্টারের কাছে গেলে স্টেশন মাস্টার জয়ার দেওয়া নাম্বারে ফোন করলে মনোহর তারপর স্টেশন মাস্টারকে দীপকের বাড়ির ঠিকানা বলে দেয় আর ফুলকে মূর্তি স্টেশনে পাঠিয়ে দিতে বলে। তখন স্টেশন মাস্টার ফুলকে বলে এই ট্রেনে উঠে মূর্তি স্টেশনে নামতে, যেখানে তার স্বামী দীপক তার অপেক্ষায় আছে। তারপর ফুল খুশি হয়ে ট্রেনে উঠে পড়ে আর সব কিছুর জন্য ছোটু ও মঞ্জু মাসিকে ধন্যবাদ জানায়। এদিকে জয়ার স্বামী প্রদীপ থানায় এসে মনোহরকে কিছু টাকা দেয়। তখন মনোহর জয়াকে প্রদীপের হাতে তুলে দেয়। প্রদীপ তখন জয়াকে হাতের কাছে পেয়ে একটি থাপ্পড় মারে আর বলে আগে বাড়ি আয়, তারপর তোর শিক্ষার অভাব আমি পূরণ করে দিচ্ছি। তখনই মনোহর প্রদীপকে জয়ার হাত ছেড়ে থানা থেকে চলে যেতে বলে। তারপর প্রদীপ বলে আমি আমার বিয়ে করা বউকে নিয়ে যাচ্ছি, আপনি তাতে বলার কে? তখন মনোহর বলে জয়া এখন 18 বছরের একজন মেয়ে, তার এখন স্বাধীনতা আছে, সে কার সাথে যাবে আর কার সাথে যাবে না। জয়ার বিরুদ্ধে জয়াকে জোর করে নিয়ে যাবার জন্য তোমার বিরুদ্ধে আমি একটি কেস দিতে পারি আর একজন অন ডিউটি অফিসারের সামনে তার আদেশ অমান্য করে নারী নির্যাতনের আরেকটি কেস দিতে পারি। আর আমি চাইলে বিয়েতে পণ নেবার অপরাধে আর আগের স্ত্রীকে হত্যা করার অভিযোগে আরও 2টি কেস দিতে পারি, যে কেসগুলো থেকে মুক্তি পেতে তোমার সারা জীবন চলে যাবে। তখন প্রদীপ কিছু না বলে থানা থেকে চলে যায়। তারপর মনোহর জয়ার সব জিনিসপত্র ও টাকা ফিরিয়ে দিয়ে তাকে মন দিয়ে লেখাপড়া করতে বলে আর বলে প্রদীপ তাকে কোনো ডিস্টার্ব করলে জয়া যেন মনোহরকে সঙ্গে সঙ্গে জানায়। আর অপরদিকে আমরা দেখতে পাই দীপক ও ফুল একে অপরকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। তারপর কিছুদিন পরে জয়া দেরাদুনে যাবার জন্য বাড়ি থেকে বের হলে দীপকের বাড়ির সবাই জয়াকে বাসে উঠিয়ে দিতে আসে। দীপকের বন্ধু গুঞ্জন তখন জয়াকে বলে জয়া চাইলে যে কোনো দিন এখানে চলে আসতে পারে, তার জন্য গুঞ্জন অপেক্ষায় থাকবে। জয়া গুঞ্জনের এই কথা শুনে কিছু না বলে একটা হাসি দিয়ে বাসে উঠে চলে যায়। আর এই দৃশ্যেই মুভি এখানে শেষ হয়ে যায়।